ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক তালিকাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। আগুন একটি মাত্র শব্দ, কিন্তু এর পেছনে থাকে শত গল্প, প্রাণহানি, ক্ষতি, ভয়। ফায়ার সার্ভিসের তথ্য বলছে দেশে প্রতিদিন গড়ে একটি পোশাক কারখানায় আগুন লাগে। 5 বছরে 1,500 পোশাক কারখানায় আগুন লেগেছে। প্রতিবারই দুর্ঘটনার পর বলা হয় আর হবে না, বলা হয় সেফটি বাড়ানো হয়েছে, অডিট নিয়মিত হবে, সবাই সচেতন হবে। কিন্তু কয়েক মাস পরই আমরা আবার দেখি নতুন আগুন, নতুন ক্ষতি, নতুন অজুহাত। তাহলে প্রশ্ন আসছে, এত বছর সচেতনতার কথা শুনেও আগুনের ভয় কেন কমছে না? আইন আছে, কিন্তু বাস্তবায়ন কি হচ্ছে? ব্যবসায়ী, ভবন মালিক, প্রশাসন, দোষটা আসলে কার কাঁধে পড়ে? এসব নিয়েই আজকের টালি খাতার আলোচনার বিষয়। শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে আগুনের ঘটনা কমল কি? আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাবেক মহাপরিচালক এবং এফবিসিসিএসএফটি কাউন্সিলের বর্তমান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শাহিদুল্লাহ, এবং আছেন বেইলি রোড অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রেস্তোরাঁ ব্যবসায়ী মুশফিকুর রহমান। দর্শক, আমরা আমাদের আলোচনায় ফিরে যাব, অতিথিদের কাছে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই অগ্নিকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন। পোশাক কারখানায় আগুনের ঘটনায় শ্রমিক মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে। দেশের পোশাক কারখানার ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড ঘটে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসে। 2012 সালের 24শে নভেম্বরে 117 শ্রমিকের প্রাণ যায় আগুনে, আহত হন 2 শতাধিক। সবশেষ মঙ্গলবার রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। 5 বছরে দেশে 1,500-এরও বেশি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটে। এর মধ্যে 2020 সালে 273টি, 2021 সালে 275টি, 2022 সালে পোশাক কারখানায় 384টি, 2023 সালে এমন 403টি এবং 2024 সালে 236টি অগ্নিকাণ্ড ঘটে। এর জন্য কর্তৃপক্ষ দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদি আপনি এলসি ওপেন করতে চান, কমার্শিয়াল মিনিস্ট্রি তাকে কিভাবে পারমিশন দিল? গোষ্ঠী কিন্তু এর ভিতরে জড়িত। যদি রিপেয়ার না করা যায়, কোনো এক জায়গায় ফুল স্টপ দেয় নাই, ফুল স্টপ দিলে পরে কিন্তু এই লোক এখানে ব্যবসা বাণিজ্য বা করতে পারত না। শ্রমিকদের নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে মালিকরা দায় মুক্তি পেয়ে যায় বলে রয়েছে অভিযোগ। আমাদের যে শিল্প সংশ্লিষ্ট যে আইনগুলো আছে, সেখানে শ্রমিকের মৃত্যুর জন্য সর্বোচ্চ জরিমানা হচ্ছে 2 লক্ষ টাকা। আমরা 2 লক্ষ টাকা দিয়ে একটা শ্রমিকের মূল্য নির্ধারণ করলাম। এই কারণে মালিকরা জানে যে তাদের তেমন কিছু হবে না, কেননা রাষ্ট্রীয় আইন তাদেরকে ধরতে সক্ষম না। আগুনে অনেক প্রাণহানিতে সরকারের টনক নড়ে, তবে স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হয় না কোনোদিন। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। দর্শক, আমরা এরই মধ্যে আমাদের অতিথিদের পেয়ে গেছি। আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, এবং যেই প্রতিবেদনের মধ্যে পোশাক কারখানা অগ্নিকাণ্ডের যে ঘটে, সেখানে কি পরিমাণ অগ্নিকাণ্ড হয়েছে গেল কত বছরে, কয়েক বছরে, সেই বিষয়টি আমরা জেনেছি। কিন্তু শিল্প কারখানায় আসলে এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আমাদের অতিথিদের সাথে। এ পর্যায়ে আমাদের সঙ্গে একজন ব্যবসায়ী যুক্ত আছেন, জনাব মুশফিক, আপনাকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা যতটুকু জানি যে আপনিও কিন্তু এরকম একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। আপনি কি বলবেন আমাকে সেদিনের কথা, যে আগুনের দিন কেমন ছিল এবং সবচেয়ে বড় ভুলটি কি ছিল? আপনার কি মনে হয়েছে, আপনি সেদিন কিরকম পরিস্থিতির মধ্যে পড়েছিলেন, সেটিও একটু বলবেন। ধন্যবাদ। আসলে সেই দিনের কথা মনে করলে আমাদের সবারই ওইটা বিভৎস একটা দিন ছিল। তো সর্বোপরি হচ্ছে আমি আমার ছোট ভাই তখন আমার ওই রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন। যখন এটা নিচতলায় আগুন লাগে, তো যখন আগুনটা লাগে তখন হচ্ছে মানে আমাদের এই বিল্ডিং এর ফায়ার সেফটি বলতে যে ইমার্জেন্সি যে এক্সিট বলতে যেটা, সেটা ছিল না থাকার কারণ অনেকে তখনই ওটা বের হতে পারেনি। জি, আপনি যতটুকু বুঝতে পারছি জনাব মুশফিক, আমরা যতটুকু জানি বেইলি রোডে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল, আপনার রেস্তোরাঁটা ছিল একেবারে উপরে ফ্লোরে, যেটার নাম ছিল অ্যাম্ব্রোসিয়া।
এবং সেদিন সেখানে হয়তো অনেক গেস্ট ছিলেন আপনাদের সেখানে উপস্থিত। আমি আবারও আসবো আপনার কাছে সেই দিনের ঘটনা নিয়ে, কিন্তু আমি এ পর্যায়ে একটু চলে যেতে চাই আমার আরেক অতিথির কাছে। আমি একটু জানতে চাবো আপনার কাছে, আপনি তো দীর্ঘদিন ধরে ফায়ার সেফটি সেই ডিপার্টমেন্টে কাজ করে এসেছেন। এখন বলা হচ্ছে অগ্নিকাণ্ডের ঘটনা কমছে, কিন্তু আপনি কি মনে করেন যে আসলেই অগ্নিকাণ্ডের ঘটনা কমছে? না, অগ্নিকাণ্ডের ঘটনা কমছে না, বরঞ্চ অগ্নিকাণ্ডের ঘটনা স্ট্যাটিস্টিক্স আমরা যখন দেখছি ফায়ার সার্ভিসের, অগ্নিকাণ্ড প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। এইটার দুই রকমের এক্সপ্লানেশন আছে। একটা হচ্ছে যে যেহেতু ডেভেলপমেন্ট, আমাদের ইলেকট্রিসিটির ব্যবহার বেড়ে যাচ্ছে, আমাদের কেমিক্যালের ব্যবহার বেড়ে যাচ্ছে, তো এখানে ঘটনাও বৃদ্ধি পাবে, তো এটা অনেকেই বলার চেষ্টা করেন। কিন্তু সেই সাথে নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি পাচ্ছে না। এমনকি ফায়ার সার্ভিসের, এমনকি অন্যান্য ডিপার্টমেন্ট যেমন আর্ম ফোর্সেস ডিভিশন আছে, কোস্ট গার্ড আছে, র্যাব আছে, তাদেরও কিন্তু কেমিক্যালের ব্যবহার হয় এবং তাদেরও কেমিক্যাল নিবারণের বা নিবৃত্তি করার জন্য বাহিনী আছে। তাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট নাই এবং ফাইট করার সেই ক্যাপাবিলিটি এবং সক্ষমতা নাই, যার জন্য এইটা যে ধরনের বৃদ্ধি পাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশি ফায়ার ইনসিডেন্টস বৃদ্ধি পাচ্ছে। আর সেটার সবচেয়ে বড় যে দিকটা হচ্ছে যে আমাদের যে এই বৃদ্ধির পেছনে যদি আমরা দেখতে চাই যে কেন, খালি কি কেমিক্যাল দুর্ঘটনায় বৃদ্ধি পাচ্ছে তা নয়, ইলেকট্রিক্যাল দুর্ঘটনাও অনেক বৃদ্ধি পাচ্ছে। কারণ হচ্ছে যে এটার যে প্রত্যেকটা ইনসিডেন্টের পরে আমরা জেগে উঠি এবং তারপরে সব ফর্মুলা আমরা জানি যে কি করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কিন্তু আমরা সেই প্রয়োগটা করছি না। এবং এই প্রয়োগের অভাবে, আইনের প্রয়োগের অভাবে প্রতিনিয়ত অগ্নিকাণ্ডের জনাব শহীদুল্লাহ, এখানে আমি একটি বিষয় জানতে চাই আপনার কাছে, যে 2010 সালের কথা হয়তো আপনার মনে আছে। আমরা যতটুকু জানি নিমতলী একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল, এটি রাসায়নিক গুদামে। তারপর কিন্তু সরকার বলেছিল যে সব ধরনের আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম এবং এই সমস্ত প্রতিষ্ঠানগুলো সরিয়ে নেওয়া হবে, এরকম একটি সিদ্ধান্তের কথা কিন্তু বলেছিল। একের পর এক দুর্ঘটনা ঘটলেও রাসায়নিক ব্যবসায় শৃঙ্খলা কেন এখনো ফিরছে না? আপনি বলছেন যে রাসায়নিক থেকে যে দুর্ঘটনাটা অগ্নিকাণ্ড সেটি হচ্ছে, কেন এখন পর্যন্ত সেগুলো সরিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না? ঠিক নিমতলী ফায়ার ইনসিডেন্টের পরে দুইটা আন্তঃমন্ত্রণালয় কমিটি করে দেওয়া হয়েছিল। একটা ছিল যে কেমিক্যাল পল্লী কোথায় হতে পারে, যেখানে যাতে করে ঢাকা শহরের ভিতরে, আপনি ঠিকই বলেছেন যে কোথাও কোনো গোডাউন থাকবে না, ব্যবহার হবে এবং ফায়ার সার্ভিসের রুল অনুযায়ী যে পরিমাণ সেই কারখানাতে থাকার কথা সেই পরিমাণই থাকবে, আর বাকি সব গোডাউনে থাকবে। গোডাউন ঢাকা শহরের ভিতরে থাকতে পারবে না। এই জন্য জিঞ্জিরাতে ওখানে বিসি শিল্পনগরের ওখানে জায়গা নির্ধারণ করা হয়েছিল, কিভাবে ওটা একটা নিরাপত্তা বলয়ের মাধ্যমে এই গোডাউনগুলা ছোট, মাঝারি এবং বড় করা হবে, সেটারও রেকমেন্ডেশন করা হয়েছিল, শিল্প মন্ত্রণালয়ের জমা দেওয়া আছে। আরেকটা যে করা হয়েছিল আন্তঃমন্ত্রণালয় কমিটি, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সব ধরনের কেমিক্যালই তো উচ্চ দাহ্য বস্তু না, তো কি কি উচ্চ দাহ্য বস্তু সেগুলো চিহ্নিত করে সেগুলো তালিকাভুক্ত করা এবং তার জন্য যথাযথ একটা গাইডলাইন, আইন তৈরি করা। আমাদের দেশে যত কিছু বলি না কেন, আজ পর্যন্ত কেমিক্যাল সেফটি অ্যাক্ট তৈরি হয় নাই। আর আপনি যেটা বললেন, এখানে একটি বিষয় বলতে চাচ্ছি আপনার কাছে। কেমিক্যাল অ্যাক্ট হয়তো তৈরি হয়নি সেরকম একটি কথা আপনি বলেছেন, কিন্তু আপনার কাছে একটু জানতে চাচ্ছি, বিভিন্ন সময় দুর্ঘটনাগুলো ঘটার পরে একটি করে কমিটি গঠন করা হয়, সেই কমিটির রিপোর্টে বা প্রতিবেদনে সবসময় বলা হয় যে দুর্ঘটনাটি এই কারণে লেগেছে, কিন্তু প্রকৃতপক্ষে এই কমিটির যে প্রতিবেদন সেটা আমাদের চোখের সামনে কখনোই আসে না, সাধারণ মানুষের সামনে। কেন সেটা হয়? কারণ ফায়ার সার্ভিস সেই তথ্যগুলো কেন প্রকাশ করেন না? এখানে নিমতলীর এটা যে প্রকাশ পেয়েছিল এবং যে সংবাদপত্রে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছিল, সেগুলো আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখেছি যে ছিল, বাট বাস্তবায়ন হয় না। এটা হলো সবচেয়ে বাস্তবায়ন কেন হয়নি? বাস্তবায়ন কেন হয়নি? সে দায়টি কার? সে দায় কি সরকারের? এইটা একটা উদাহরণ দিই, যে এই যেটা আমি বললাম যে এখন হলো যে পল্লী তৈরি করা, সেই রেকমেন্ডেশন যখন ওনার কাছে শিল্পমন্ত্রী তখন দিলীপ বড়ুয়া ছিলেন, তাকে দেওয়া হয়েছিল এবং 1 বছরে তিনি খালি হ্যাঁ বললেই সেখানে কিন্তু পল্লী তৈরি হয়ে যেত। তার যখন বছর ঘুরে আসলো, সেই বিভৎস যে 124 জনা মারা গিয়েছিল,
তাদের ব্যাপারে যখন সাংবাদিকরা তাকে ধরবে তাকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল, এবং আমি নিজে করেছিলাম যে আপনাকে তো জবাব দিতে হবে যে আপনি কেন এটা করছেন না, কারণ আপনার কাছে তো দেওয়া আছে, আপনি যদি না বলেন তাহলে কি কারণে আপনি না বলছেন এটা বলেন আমাদেরকে অন্তত। তা তিনি বলেছেন যে দেখেন এটা লেট মি হ্যান্ডেল, আমি ওনাদেরকে ম্যানেজ করব, কথা বলবো। তা এখন কথা হলো যে তারপরে থেকে শুরু করে প্রতি বছরেই কিন্তু এই মৃত্যুর ঘটনাটা সামনে এসছে। আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই দিনটা উদযাপন করেছি যে এত জন মৃত্যুবরণ করলো, কিন্তু সেই সাথে সেই পল্লীটা হলো কিনা সেটা কিন্তু আমরা জানতে পারলাম না যতক্ষণ না পর্যন্ত চুরিহাট্টায় সেই আবার সেই কেমিক্যাল দুর্ঘটনা ঘটে। জি, এবং চুরিহাটাতেও কিন্তু ৭১ জন মারা গিয়েছিলেন আমাদের যতটুকু তথ্য বলে, এবং তার পরবর্তীকালে ২৩শে এপ্রিল ২০২১ সালে একটি দুর্ঘটনা ঘটেছিল আরমানিটোলায়, সেখানে ৫ জন, এবং সবশেষ আমরা দেখলাম যে গত পরশুদিন একটি দুর্ঘটনা হয়েছে যেখানে আমরা ১৬ জনকে হারিয়েছি। আমরা একটি বিরতিতে যাব, জনাব শাহিদুল্লাহ এবং জনাব মুশফিকুর রহমান, আমরা আবারও ফিরে আসছি বিরতির পরে। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতার সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আমি এ পর্যায়ে আমার অতিথিদের কাছে একটু ফিরে যেতে চাই। আমি একটু যেতে চাই জনাব মুশফিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাচ্ছি এখন আসলে ভবনটি কি অবস্থার মধ্যে আছে? আপনাদের সেদিন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, আপনারা কি প্রতিবেদন পেয়েছেন কিনা, এবং প্রশাসন থেকে আপনাদেরকে এখন কি বলা হচ্ছে? আপনারা যারা সেখানে রেস্তোরাঁ মালিক ছিলেন তাদেরকে এখন কি বলা হচ্ছে? কোনো ভয় ভীতি কি কোথাও আপনারা দেখানো হচ্ছে আপনাদেরকে কোনো বিষয় নিয়ে? বিল্ডিংটি এখনো আমাদেরকে প্রশাসনিকভাবে হস্তান্তর করা হয়নি। বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় আছে। ৫ই অগস্টের ওই তৎকালীন ওই টাইমটাতে আমাদের বিল্ডিং এর ভিতরে প্রত্যেকটা রেস্টুরেন্ট বলেন, প্রত্যেকটা বিল্ডিং এ যা যা ছিল প্রতিটি ফ্লোরে, আমরা তো আগুন লাগার পরে ওগুলো কেউ কিছু বের করতে পারিনি, ওগুলো ওখানেই থাকে। ওগুলো সব আপনার যে লুট হয়ে যায়, চুরি হয়ে যায়। এখন বিল্ডিংটি এমন অবস্থা আছে যে বিল্ডিং এর রড যা যা আছে, বিল্ডিংটি এখন একটা হুমকির সম্মুখীন হয়ে আছে, যেটা প্রশাসনিকভাবে আমরা এটা বেশ কয়েকবার আমরা আবেদন করেছিলাম যে বিল্ডিংটি আমাদের কাছে এতে অনেকগুলো পরিবার এখানে আয় রোজগার এটাতে সম্পৃক্ত, আমাদের একটা ব্যবস্থা করেন আমরা যেন এটাতে করে কিছু খেতে পারি। আমরা এখানে অনেকগুলো পরিবার এখানে জড়িত। বিশেষ করে আমি বলতে পারবো যে আমাদের এই রেস্টুরেন্টটি আমার একটা প্রধান আয়ের উৎস ছিল। জি, আপনারা তদন্ত প্রতিবেদন তো এখনো পাননি? তদন্তের প্রতিবেদন অফিসিয়ালি আমরা এখনো পাইনি, আমাদেরকে কোনো হস্তান্তর বা কোর্টেও পেশ করা হয়নি। জি, আমি একটু শাহিদুল্লাহ আপনার কাছে একটু যেতে চাই যে শিল্প বাণিজ্যিক এই ভবনগুলোতে এই যে অগ্নিকাণ্ডের ঘটনা দুদিন পরপরই ঘটছে, এই আগুন লাগার মূল কারণটি আসলে কি? বৈদ্যুতিক শর্ট সার্কিট নাকি আমাদের অব্যবস্থাপনা? অব্যবস্থাপনা বলবো, এবং অব্যবস্থাপনার ভিতরেই যে বৈদ্যুতিক শর্ট সার্কিটটা অব্যবস্থাপনার জন্যই হয়ে থাকে। আর যেটা বেলি রোডে যে ঘটনা ঘটেছিল যে ওখানে গ্যাস সিলিন্ডারের যে মজুত করা হয়েছিল এবং যত্রতত্র ভাবে রাখা হয়েছিল, তা এই যে সেইটাও কিন্তু অব্যবস্থাপনা। এখানে যে জিনিসটা হলো যে একটু ব্যবস্থাপনার ভিতরে রাখতে পারলে আমরা অনেকটা নিরাপদ হতে পারবো। তা এখানে আপনি এখন যে দুর্ঘটনাগুলো, যে কেমিক্যাল, তো এটা বিরাট ব্যাপার। কেমিক্যাল যখন ঢাকা শহরে ঢুকবে সেখান থেকেই কিন্তু তাকে পরিবহন করার জন্য স্কট করে নিয়ে আসার কথা, এটা আমরা জানিই না। কিন্তু বিদেশে প্রত্যেক জায়গাতে কেমিক্যাল সেই ইম্পোর্ট যদি হয়ে থাকে, সেই পোর্ট থেকে শুরু করে একদম যেখানে পৌঁছাবার কথা গোডাউনে সেখান পর্যন্ত স্কট করে পৌঁছে দেওয়া হয়। তারপরে যে পরিমাণ ইসের দরকার সেই পরিমাণই নেওয়া হবে কারখানাতে, এবং কারখানাতে কোথায় রাখা হবে সেটাও কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে, যে হয় মাটির উপরে যদি থাকে চারিদিকে দেয়ালের পরিবেষ্টন করা হবে, আর যদি মাটির নিচে রাখা হয় তাহলে সেটা কিভাবে রাখা হবে এটাও বিএনবিসিতে দেওয়া আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে কেমিক্যাল যে উচ্চ দাহ্য বস্তু নিয়ে যে এত কথা হচ্ছে, এর ভিতরে কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের সময়ে একটা আর্ম ফোর্সেস ডিভিশন, বিভিন্ন বাহিনী, র্যাব থেকে শুরু করে ডিজি, ফায়ার সার্ভিস, এদের যে সক্ষমতা নাই
সেটাই তারা তুলে ধরেছেন। তারা ডিমান্ড করেছেন ইকুইপমেন্ট লাগবে, কি কি এই লিস্টও পাঠিয়েছেন। এটা শিল্প মন্ত্রণালয়ের সেক্ষেত্রে আপনি কি সচিবকে বলতে চাচ্ছেন আহ্বান যে করে- আধুনিকায়ন করতে পারিনি আমরা এখনো, ফায়ার সার্ভিসকে এখনো আধুনিক করা সম্ভব না, হয়নি? সেক্ষেত্রে কি প্রয়োজন আপনাদের? যেটা প্রয়োজন আছে সেইগুলো কিন্তু অলরেডি চাহিদা ইতিমধ্যে, আমি 2 মাস আগেকার কথা বলছি আপনাকে, যে এটা শিল্প মন্ত্রণালয়ের সচিবকে দিয়ে আহ্বান করে ওনাকে মিটিং করেছেন, এটা সাব কমিটি করে দেওয়া হয়েছে। এখন দুর্যোগ মন্ত্রণালয়ের একজন এডিশনাল সেক্রেটারি এই সাব কমিটির এখানে বুয়েটের প্রফেসররাও আছেন এবং সব টেকনিক্যাল লোকরা আছেন, যে ফায়ার সার্ভিস যে ডিমান্ড করেছে সেটা যথাযথ হয়েছে কিনা। আর আপনি তো 2 মাস আগের পরিবর্তন কথা করা বলছেন, আপনি কি আমাকে বলবেন যে এই 2 মাসে কি আপনাদের কোনো কিছু জানানো হয়েছে প্রশাসন থেকে? হ্যাঁ, এটা হয়েছে যে দুর্যোগ মন্ত্রণালয় ইনিশিয়েটিভ নিয়েছে যে ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ডকে তাদের চাহিদা মতো জিনিস কিনে দেওয়া হবে এবং এটা দায়িত্ব তারা নিয়েছেন। এখন আমাদেরকে খালি মনিটর করতে হবে যে এই দায়িত্ব কতদিনে ওনারা পালন করেন সেটা দেখা, কারণ এখানে প্রাইভেট সেক্টর ইজ ইনক্লুডেড। এফবিসিসিআই এবং বিজিএমই বিকেএমই কেও এতে মেম্বার করা হয়েছে। ঢাকা ইউনিভার্সিটির প্রফেসরও এই জাতীয় কেমিক্যাল নিরাপত্তা এবং কমিটির আমরা মধ্যে আছে। যতটুকু জানি যে আমাদের বিশেষ করে ঢাকা শহরের ম্যাক্সিমাম আবাসিক ভবনগুলোতেই কিন্তু ফায়ার এক্সিট নেই, যেমনটি হয়েছিল জনাব মুশফিক আপনার ওখানে। আপনি কি মনে করেন যে রেস্তোরাঁ ব্যবসার ক্ষেত্রে আসলে সিলিন্ডার থেকেও আমরা দেখি অনেক সময় দুর্ঘটনাগুলো ঘটে, এই সিলিন্ডার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয় যদি এটার প্রপার ব্যবহারটা নিশ্চিত করা না যায়, এই ঝুঁকি আপনারা কিভাবে এড়াতে পারেন? এই ঝুঁকিটা আসলে তো প্রত্যেকটা এখন রেসিডেন্স যেগুলো কমার্শিয়ালি মানে যেগুলো আবাসিকভাবে যে সরকারিভাবে যে গ্যাসের সংযোগ বন্ধ আছে, সেখানেও কিন্তু প্রত্যেকটা বাসায় কিন্তু এইভাবে গ্যাস ব্যাংকের মাধ্যমে এই সিলিন্ডার গ্যাসের ব্যবহার হচ্ছে। তো শুধু যে রেস্তোরাঁ বলবেন যে সেই ক্ষেত্রে না, সেটা কিন্তু যে কোনো আবাসিক বাসাতেও এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ বড় বড় যে বিল্ডিং গুলো জি, এ হচ্ছে বিষয়ে কি সেখানে জনাব কিন্তু শাহিদুল্লাহ আপনার কিছু বলার আছে? আমাদের নিরাপত্তার স্বার্থে আসলে কি করা উচিত একটু শুনবো আপনার কাছ থেকে আমরা। জি, আমি নিরাপত্তার ব্যাপারে সবচেয়ে বড় জিনিস হলো যে সরকারের সদিচ্ছা থাকতে হবে, আইনের প্রয়োগ থাকতে হবে। আজকে যদি সরকার সিদ্ধান্ত গ্রহণ করেন যে কোনো ছাড় দেওয়া হবে না, এই যে এখানে ইনসিডেন্ট হলো, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আমরা বারবার একই কথা বলে আসছি, কিন্তু আজ পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দেখি নাই। দ্বিতীয়ত কথা হলো যে সরকারের সদিচ্ছার প্রয়োজন, সেই সাথে কিন্তু আমাদেরও সচেতনতা বাড়ানো প্রয়োজন। জনাব মুশফিকুর রহমান এবং জনাব শাহিদুল্লাহ, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। শেষ করছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালি খাতায়। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।